শ্রীলা আচার্যের লেখা গল্প পলাশপ্রিয়া। রাত প্রায় 12টা বাজছে। কনাদ চক্রবর্তীর ফেসবুকে নতুন বন্ধুত্বের বার্তা। মোবাইলে টাচ অপশানে ক্লিক হলো। নাম পলাশপ্রিয়া সান্যাল। পড়াশোনা মাস্টার ডিগ্রি। পেশা সম্বন্ধে কিছু লেখা নেই। দেখতে মোটামুটি 10-এ 9:30 তো দেওয়াই যায়। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হলো। সবুজ আলো জ্বলে উঠল। হাই। হ্যালো, বলুন, কেমন আছেন? ভালো আছি। বন্ধুত্ব করে ভালো লাগলো। আমার যতদূর মনে পড়ছে আমরা দুজনকে চিনি না, তাই প্রথমেই ভালো লাগলো ব্যাপারটা একটু কেমন কেমন লাগছে। আগে চেনা পরিচয় বাড়ুক। আপনি তো বেশ কথা বলেন। কি করব ম্যাডাম, কথা বেচেই তো এখন চলতে হয়। ওকে, গুড নাইট। রাত হলো অনেক, ঘুমাতে হবে এখন। বাই, গুড নাইট, ভালো থাকবেন। কনাদ চক্রবর্তী, পেশায় ব্যাংক কর্মী, বেশ উচ্চপদস্থ, দেখতে সুপুরুষ, শিক্ষাগত যোগ্যতা যথেষ্ট, বয়স 50 ছুঁই ছুঁই হবে, বিবাহিত, ছেলে ক্লাস 11-এ পড়ে। জীবনে চাওয়া না পাওয়ার গল্পগুলো এখন ফিকে হয়ে গেছে। বছর 6 হলো স্ত্রী ছন্দার ব্লাড ক্যান্সার ধরা পড়েছে। ট্রিটমেন্টও চলছে। ডাক্তারবাবুদের কোনো ত্রুটি নেই। পলাশপ্রিয়ার মেসেঞ্জার অফ হতেই কনাদর প্রোফাইলে গিয়ে একটু ঘোরাঘুরি করে। বেশ অনেক ছবি আছে। মনে মনে ভাবে, মহিলাকে সত্যি দারুণ দেখতে। 9.5 দিয়ে কম নম্বর না করে 10 দেওয়াটাই ভালো। প্রোফাইল বেশ গুছানো। স্বামী মেয়ের ছবিও রয়েছে। রাত আরও বাড়ছে। কনাদ ঘুমোতে যায়। ছন্দা অন্য ঘরে ঘুমোয়। ছেলে নিজের পড়ার ঘরে। কনাদ ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল 6টা। চোখ খুলেই মেসেঞ্জার অন করতেই গুড মর্নিং। পলাশপ্রিয়ার মতন সুন্দরী মহিলা কাউকে সুপ্রভাত জানালে সে খুশি হবারই কথা। অবশ্য সুপ্রভাতের পর আর বিশেষ কোনো কথা হয় না। পলাশপ্রিয়ার সকাল থেকে তাড়াহুড়োতেই কাটে। সকাল হলেই মেয়েকে নিয়ে হুড়োহুড়ি লাগে। রান্নার লোককে রান্নাঘরে সামাল দেওয়া, বরের অফিসের তাড়া, সবশেষে নিজের অফিসের তাড়া। আজ আবার বাড়িতে নতুন কাজের লোক এসেছে। কাজের লোক মানে মেয়ে হৈমকে দেখার জন্য। হৈম নামটা পলাশপ্রিয়াই রেখেছিল। হৈম মা দুর্গার অপর নাম। মেয়ে হয় খুশির সীমা ছিল না পলাশপ্রিয়ার। হৈমর ভালো নাম শারদিয়া। মেয়ে মহালয়ায় জন্মেছিল বলেই পলাশপ্রিয়া এই নাম রাখে। মেয়ের বয়স এই বছরখানেক হবে। রান্নাঘরে রান্নার লোককে সাহায্য করতে করতেই শাশুড়ি ডাক দেয়, দেখো নতুন কাজের মেয়েটা এসেছে। ও, কই দেখি। তোমার নাম ঋতু, তাই তো? দেবী মাসি তোমায় পাঠিয়েছে, তাই তো? হ্যাঁ বৌদি। আগে কোথাও বাচ্চা দেখার কাজ করেছো? হ্যাঁ, এর আগে একটা বাচ্চাকে দেখতাম। ও এখন স্কুলে ভর্তি হয়ে গেছে, তাই আমায় ছাড়িয়ে দিল। দেখো, সারাদিন থাকতে হবে, অসুবিধা নেই তো? আমি ওদের বাড়িও থাকতাম। ঋতু পরিষ্কার পরিচ্ছন্ন। পলাশপ্রিয়ার বেশ পছন্দ হয়েছে। 4,000 টাকায় চুক্তি হলো। ঋতু এবার থেকে এই বাড়িতেই থাকবে। জিজ্ঞাসাবাদে জানা গেল ঋতু সুন্দরবন অঞ্চলের দিকের মেয়ে। 12 বছর বয়স থেকে লোকের বাড়ি থাকা খাওয়ার কাজ করে। বাবা নেই, দিদিদের বিয়ে হয়ে গেছে, তাই ও লোকের বাড়ি থাকা খাওয়ার কাজ করে। ওর মাসি ওকে এই কাজে লাগিয়েছিল। ঋতু তার ব্যাগপত্র নিয়ে এসেছে। পলাশপ্রিয়া ও থাকার ঘর দেখিয়ে দিল। মোটামুটি আধ ঘন্টার মধ্যে সব কাজ বুঝিয়ে পলাশপ্রিয়া অফিসে বেরিয়ে গেল। সারাদিন অফিসের পর মেয়েকে সামলানো খুব কঠিন কাজ। আজ একটু নিশ্চিন্ত। ঋতুকে দেখে মনে হচ্ছে বেশ ভালোই পারবে হৈমকে সামলাতে। অফিসে এসে মেসেঞ্জার অন করতেই দেখে কনাদ অনলাইন। পলাশপ্রিয়ার গুড মর্নিংয়ের জবাবও এসেছে। পলাশপ্রিয়া নিজেই লেখে, হ্যালো। হ্যালো, বলুন, কোথায়? আপাতত অফিসে। আপনি? আমিও এই অফিসে এলাম। আপনিও চাকরি করেন? হ্যাঁ। কথোপকথন চলে কিছুক্ষণ। তারপর যে যার কাজে মন দেয়। সারাদিনে কনাদের সাথে আর তেমন কথা হয় না।
বাড়ি ফিরে দেখে ঋতু বেশ ভালোভাবেই সব সামলেছে। রাত ৮টা, মেয়ে ঘুমিয়েও পড়েছে। ঋতু নিজেই এগিয়ে আসে। তোমায় একটু জল দেব? ২.৫ বছরের বিবাহিত জীবনে কেউ আজ অবধি অফিসের পর বাড়ি এসে বলেনি, একটু জল দিই? হ্যাঁ, দাও। ফ্রিজের জল দিও, খুব গরম লাগছে। ঋতু লেবু চিনির শরবত করে এনে দেয়। ফ্রেশ হয়ে আজ কোনো কাজ নেই। অন্যদিন হৈম জেগে থাকে। তাকে খাওয়ানো, ঘুম পাড়ানো করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে পলাশপ্রিয়া। আজ রিল্যাক্স লাগছে। ৯টা বাজতে রুদ্রনীল অফিস থেকে ঢোকে। অফিস থেকে এসেই সোজা মায়ের ঘরে। পলাশপ্রিয়া ঋতু তখন টিভি সিরিয়ালে মগ্ন। রুদ্র অফিস থেকে এসে মায়ের সাথে দেখা করেই মোবাইল আর ল্যাপটপ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। পলাশপ্রিয়া ঋতুকে রাতের খাবার খেয়ে ঋতুকে শুতে যেতে বলে। রুদ্রনীল আর পলাশপ্রিয়া রাতের খাবার একসাথে সারে, কারণ সারাদিন তাদের কোনো কথা হয় না। খেয়ে দিয়ে রুদ্র আবার নিজের মোবাইল আর ল্যাপটপ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। পলাশপ্রিয়া মেয়ের কাছে ঘুমায় রোজ। রাত বাড়ে। পলাশ আর রুদ্র দুজনেই দুজনের মেসেঞ্জারে অনলাইন। রাত বাড়ে। কণাদের মেসেঞ্জারে সবুজ আলো জ্বলে উঠতেই পলাশ লেখে, ডিনার হলো? হ্যাঁ, এই একটু আগেই। আপনার? বেশ অনেকক্ষণ। বাহ, তাহলে এখন কি করা হচ্ছে? এখন তো একটাই কাজ, এই ফেসবুক চ্যাট। তা আপনার হাজব্যান্ড? সে তো অফিসের কাজে ব্যস্ত। আপনার স্ত্রী? সে একটু অসুস্থ, এই একটু আগেই ঘুমালো। দুটো অজানা মানুষের কথা শুরু হয়। রাত বাড়ে, কথা বাড়ে। কনাদ প্রথমে একটু খোলাভাবে কথা শুরু করে। পলাশপ্রিয়ার সাথে কথা বলতে বলতে কনাদের মোহরের কথা মনে পড়তে থাকে। ঠিক মোহরের মতন অগোছালো, হাসি খুশি কথাবার্তা, মিষ্টি মিশুকে স্বভাব। কনাদ যেন একটু দুর্বলতা অনুভব করতে শুরু করেছে। কনাদ নিজেই ফোন নম্বর দেয়। এটা আমার নম্বর। বন্ধুত্ব বেশ জমে ওঠে। বন্ধুত্ব অপেক্ষা করছে এক নতুন সকালের। সকাল থেকে উঠে পলাশপ্রিয়া তাড়াহুড়োতেই কাটে। আজ ঘুম থেকে উঠতেই দেখে ঋতু অনেকটা কাজ এগিয়ে রেখেছে। আনাজগুলো সব কাটা হয়ে গেছে। মনে মনে ভাবে, আজ রান্নার লোক এসে বেজায় খুশি হবে। ওয়াশিং মেশিনে কাপড়গুলো কেচে রেখেছে ঋতু। হ্যাঁ রে ঋতু, তুই এত কাজ কি করে শিখলি? আগে যে বাড়িটায় কাজ করতাম, ওই বাড়ির বৌদি এইসব মেশিন চালানো শিখিয়ে দিয়েছিল। তুমি কি চা খাবে বৌদি? তুই আমায় বৌদি বলিস না তো, দিদিই বল। তা তোর বাড়ির লোক খবর টবর নেয় তো তোর? ঋতু কোনো উত্তর না দিয়ে কাঁচা কাপড়গুলো মেলতে চলে যায় ছাদে। রুদ্র সকালে উঠে ফ্রেশ হয়ে জলখাবার খেয়েই অফিসে বেরিয়ে যায়। এই কবছরে রুদ্র আর পলাশপ্রিয়ার মানসিক দূরত্ব অনেকটাই। মাঝে মধ্যে রুদ্রর পুরুষত্ব একটু জাগ্রত হলে দুজনের দৈহিক দূরত্ব কমলেও তাতে ভালোবাসা বা ভালো লাগা কতটা, সেটা জানার অবকাশ অন্য কারোর হওয়ার কথা নয়। হৈমকে ঋতুর কাছে রেখে আজ পলাশপ্রিয়া একটু নিশ্চিন্তেই অফিসে বের হয়। অফিসে গিয়ে মেসেঞ্জার অন করতেই দেখে কনাদের গুড মর্নিং মেসেজ। পলাশ আজ হোয়াটসঅ্যাপে মেসেজ করে। উত্তর আসে, খুব ব্যস্ত নাকি? এই অফিসে এলাম। তুমি? আমিও অফিসে। তোমার সাথে কি দুপুরে কথা বলা যাবে? তাহলে ফোন করতে পারি। ঠিক আছে, আমি ফ্রি হয়ে কল করে নেব আপনাকে। কথা শেষ হতেই দুজনে কাজে মন দেয়। দুপুরের লাঞ্চ টাইমে প্রথম ফোনে কণ্ঠস্বর শোনে কনাদ আর পলাশপ্রিয়া। বন্ধুত্ব আস্তে আস্তে যে গভীর হচ্ছে সেটা দুজনেই বুঝতে পারে। ঠিক হয় ওরা একদিন দেখা করবে। ফোন রেখে কনাদ ডুবে যায় মোহরের স্মৃতিতে। মোহর ছিল কনাদের প্রথম ভালোবাসা, যাকে কনাদ কোনোদিন ভুলতে পারবে না। মোহরের সুইসাইডের খবর পেয়ে কনাদ ওকে শেষ দেখাও করতে পারেনি। পলাশপ্রিয়ার কথাবার্তা একদম মোহরের মতন। মোহর ছিল কনাদের কলেজ ফ্রেন্ড, দেখতে অসম্ভব সুন্দরী। কলেজে সব ছেলেরা মোহরকে এক ঝলক দেখার জন্য সারা দিন অপেক্ষা করে থাকত। পলাশপ্রিয়ার সাথে কথা বলে বারবার শুধু মোহরের কথাই মনে পড়ছে। ওই ভয়ঙ্কর অতীত আজও কনাদকে ভয় দেখায়। পলাশপ্রিয়ার সাথে কথা বলে ঠিক হয় সামনে শনিবার ওরা মিট করবে। শনিবার দুজনেরই হাফ ডে অফিস।
যথারীতি শনিবার ওরা মিট করে। কনাদ আর পলাশপ্রিয়া ফেসবুকের ছবিতে দুজন দুজনকে দেখে এসেছে এই কদিন। আজ সামনাসামনি সচক্ষে দেখার দিন। কনাদের চোখে মুখে একটু বয়সের ছাপ তো পড়েছে, তবে তা খুব বেশি নয়। কনাদকে দেখে এখনও মেয়েরা আকর্ষিত হতে পারে। একটা কফি শপে বসে দুজনের কথা শুরু হয়। আমি পলাশপ্রিয়া, আমি কনাদ। কনাদ জানায় তার স্ত্রী ক্যান্সারে আক্রান্ত, অসুস্থ। দুজন দুজনের বাড়ির কথা, সংসারের কথা, ছেলে মেয়ে এই নিয়ে গল্পে মেতে ওঠে। পলাশপ্রিয়া হঠাৎ নিজেই প্রশ্ন করে ফেলে কনাদকে, একটা ব্যক্তিগত প্রশ্ন করি? করো। মোহরদির কথা কি ভুলে গেছেন? পলাশপ্রিয়ার মুখ থেকে মোহরের নাম শুনে কনাদ যেন আকাশ থেকে পড়ে। আমার আপনার আর মোহরদির সমস্ত ঘটনা জানা খুব দরকার। একজন নিরপরাধ আজও বিনা দোষে জেল খাটছে, তাকে বাঁচানো খুব দরকার। তুমি কি বলতে চাইছো? আর তুমি আমার আর মোহরের কথা জানলে কি করে? মোহর তো অনেক দিন আগেই সুইসাইড। আমি জানি মোহরদি সুইসাইড করে মারা গেছে, কিন্তু তার জন্য কেউ বিনা দোষে জেল খাটছে, তাকে বাঁচানোটা খুব দরকার। পলাশ, তুমি কে? তুমি কি করো? পলাশপ্রিয়া নিজের একটা ভিজিটিং কার্ড বের করে রাখে। আমি অ্যাডভোকেট পলাশপ্রিয়া, ক্রিমিনাল লয়ার। মোহরদির কেসটা এত বছর পরে রিওপেন হয়েছে, তাই সেখান থেকে আপনার নাম জানতে পারি। কার থেকে জেনেছ? যে বিনা দোষে শাস্তি পাচ্ছে। প্লিজ পলাশপ্রিয়া, কি হয়েছে খুলে বলো। তার আগে আপনি সবটা বলুন। মোহর আর আমি একসাথেই কলেজে পড়তাম। মোহর ছিল অসামান্য সুন্দরী, কলেজের সব ছেলের হার্টথ্রোব। কিন্তু সম্পর্কটা কেন জানি না আমার সাথেই হলো। আমরা একসাথে কলেজে আসতাম, পড়তেও একসাথে যেতাম, একসাথে আড্ডা, একসাথে চলা। বলতে পারো মোহর আর আমি দুজন দুজনের ছায়াসঙ্গী। কলেজ শেষ হতে বুঝলাম দুজন দুজনকে প্রাণের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছি। গ্র্যাজুয়েশনের পর কপাল করে চাকরিটাও পেয়ে গেলাম। তারপর চাকরি পেলেও আরও একটু পড়াশোনার চেষ্টায় ছিলাম। আমার মাস্টার ডিগ্রিটা কমপ্লিট হওয়ার মুখে। নিশ্চিন্ত ছিলাম এবার মোহরকে বিয়ে করব। বাড়িতে মোহরের কথা জানাতে মা বাবা ওকে দেখতে চাইল। ওকে নিয়েও এসেছিলাম একদিন বাড়িতে। মা বাবা খুব খুশিও হয়েছিল। কিন্তু বাদ সাধল মোহরের বাড়ি। ওই বাড়িতে প্রেম করে বিয়ে সম্ভব নয়। মোহর কোনোভাবেই বাড়িতে জানাতে পারে না। বন্ধু বান্ধব সব দিক দিয়ে চেষ্টা করলাম, কোনোভাবেই কিছু হলো না। তারপর একদিন খবর পেলাম মোহর সুইসাইড করেছে। আর অমনি আপনি বিয়ে করে নিলেন? ও মারা যাবার পর খুব আপসেট হয়ে পড়েছিলাম। বাবা মা প্রায় জোর করে বিয়েটা দেয়, তাও দেখো সুখী হলাম। আমার স্ত্রীর ক্যান্সার, আর হয়তো কয়েক বছর আয়ু। মোহরদি কেন মারা গেল জানতে ইচ্ছে করেনি? হ্যাঁ, জানবো না কেন? সব ওই বিভাসের জন্য। কেন, সে কি করেছিল? ওই তো মোহরকে মরতে বাধ্য করেছিল। ও একটা নাম্বার 1 শয়তান। মোহরের সাথে বন্ধুত্বের নাটক করে সব কিছু শেষ করে দিল। মানুষ কত বিচিত্র, তাই না? সত্যি, আড়ালে দাঁড়িয়ে কত লোককে দোষী নির্দোষ ভেবে ফেলেন। আমি যদি বলি মোহরদিকে আপনি মেরেছেন, সে আপনার জন্য মরেছে? মোটেও না, আমি মোহরকে মারিনি, বিভাসী ওর সাথে। আচ্ছা পলাশপ্রিয়া, তুমি কেন এত কিছু জানতে চাইছো? আমি এই কেসটা রিওপেন করেছি আবার, আর সেই কারণেই আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হই। তবে আপনি সত্যের থেকে অনেক দূরে। বিভাসদা আজ জেলে মিথ্যা সাজা পাচ্ছে। আপনার মনে হচ্ছে না আপনার সব থেকে কাছের বন্ধু বিনা দোষে এত কষ্ট পাচ্ছে এতগুলো বছর? দেখুন, আপনি প্রথম থেকে শেষ অবধি সব কিছু মনে করুন। আমরা আবার খুব শিগগির দেখা করব। তুমি বিভাসকে চিনলে কি করে? আমি বিভাসের মাসতুতো বোন। সব কিছু মনে করুন, আমার সব জানা দরকার। দাদাকে যে বাঁচাতেই হবে আমায়। পলাশপ্রিয়া বাড়ি ফেরে রাত প্রায় 9টা।
বাড়ি ফিরে দেখে হৈম ঘুমিয়ে পড়েছে। ঋতু ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। ঋতুকে পেয়ে পলাশ যেন একটু চিন্তামুক্ত হতে পেরেছে। মেয়েকে নিয়ে ওর খুব চিন্তা। যা দিনকাল পড়েছে তাতে কারোর হাতে মেয়েকে ছাড়া বিশাল চিন্তার হয়ে গেছে। কনাদ আজ বাড়ি ফিরেই নিজের শোবার ঘরে ঢুকে পড়েছে। আজ রাতে খেতেও ইচ্ছে করছে না। যে মোহরের কথা প্রতি মুহূর্তে মনে পড়ে, আজ সেই মোহরের মৃত্যু রহস্য নিয়ে এত চাপানুতোর চলছে। ঘরে আস্তে করে এসি চালিয়ে বিছানায় শুয়ে চোখ বুজে আসে। আজ থেকে 20 বছর আগের কথা। প্রথম মোহরের হাত ধরেছিল কনাদ। মোহর ভয়ে ঘেমে অস্থির। সব থেকে আজ এই দিনটা মনে পড়ে। মোহর, আমি তোমায় খুব ভালোবাসি। জানি। পারবে আমায় ভালোবাসতে? মোহর চোখ নিচু করে হেসেছিল। কিন্তু পলাশপ্রিয়ার কথাটা মাথায় ঘুরছে। মোহরের মৃত্যুর জন্য কেন ওকে দায়ী করছে? আর বিভাসকে কেন নির্দোষ বলছে পলাশপ্রিয়া? সব কিছু গুলিয়ে যাচ্ছে। ফোনটা হাতে নিয়ে পলাশপ্রিয়াকে ফোন করতে ইচ্ছে হলো। কারণগুলো জানা খুব দরকার। রাত কোনো রকমে কাটিয়ে সকাল হতেই পলাশপ্রিয়াকে ফোন করে কনাদ। আমরা কি আজ একটু দেখা করতে পারি? তোমার সাথে দেখা হওয়া খুব দরকার। বিকেল 4টে? ঠিক বিকেল 4টেই পলাশপ্রিয়া আগের দিনের কফি শপে এসে উপস্থিত। কনাদ কিছুটা আগেই এসে বসেছে ওখানে। পলাশপ্রিয়া বসেই বলে, বলুন। কনাদ প্রায় হাউমাউ করে কেঁদে ওঠার মতন করে বলে, বিশ্বাস করো পলাশ, আমি মোহরকে মারিনি। ওকে আমি খুব ভালোবাসতাম। বারবার বলছি, পুরো ঘটনা আমায় খুলে বলুন। কনাদ বলতে শুরু করে, মোহরের সাথে আমার প্রায় 5 বছরের সম্পর্ক ছিল। মোহরকে আমি খুব ভালোবাসতাম। আমরা বিয়ে করব ঠিকও করেছিলাম। বাড়িতে জানিয়েছিলাম। কিন্তু যেদিন মোহর মারা গিয়েছিল তার পরের দিন শুনলাম বিভাস নাকি ওকে রেপ করেছে। কারণ বিভাস ওকে খুব ভালোবাসতো। ওকে না পাওয়ার জ্বালায় ও মোহরকে রেপ করেছে। লজ্জায় ঘৃণায় মোহর সুইসাইড করেছিল। বিভাস আমার আর মোহরের কলেজের প্রথম বন্ধু। আমরা 3 জন একে অন্যের হরিহর আত্মা ছিলাম। এমনকি বিভাস আমাদের নানাভাবে সাহায্যও করত। আমরা অনেক সময় কলেজে ক্লাস বাঙ্ক করে ঘুরতে চলে যেতাম। সিনেমাও দেখেছি বেশ কয়েকবার। বিভাসই সব ম্যানেজ করত। কারণ মোহরের বাড়ি ছিল এইসব প্রেম ভালোবাসা বিয়ের ঘোর বিরোধী। কারণ কিছুই না, মর্যাদা, আত্মসম্মান, এগুলোর জন্য ওরা সব কিছু করতে পারে। সব কিছু মানে সব কিছু। সব কিছু মানে কি বলতে চাইছেন? ওরা যেদিন আমাদের সম্পর্কের কথা জানতে পারে সেদিন মোহরকে খুব মারধর করেছিল। কিন্তু বিভাস কিভাবে এটা করলো এটাই মাথায় ঢুকলো না। পুরো ঘটনাটা তাহলে আমি আপনাকে বলি। আপনারা রেজিস্ট্রি ম্যারেজ করবেন বলে ঠিক করেছিলেন। বিভাসদা সেদিন মোহরদিকে আনতে গিয়েছিল। কিন্তু মোহরদিকে ডাকতে ঘরের ভিতরে ঢোকে। কিন্তু দাদা আমায় বলেছে ততক্ষণে মোহরদি গলায় দড়ি দিয়ে ঝুলছে। শোনো পলাশ, সব বিভাসের বানানো গল্প। বিভাস ওকে আগে থেকেই ভালোবাসত। সেদিন বুঝে গিয়েছিল আরও কোনো দিন মোহরকে পাবে না, তাই ওই নোংরামোটা করেছিল। মোহরদি নাকি সুইসাইড করার আগে একটা চিঠি লিখে গিয়েছিল। আপনি নিশ্চয়ই মোহরদির হ্যান্ডরাইটিং চেনেন? বিলক্ষণ চিনি। ও আমার খাতায় লিখে দিত কলেজে। আমার বেশ কিছু খাতায় ওর হ্যান্ডরাইটিং ছিল। সেগুলো আমায় দিতে পারবেন? দেখো পলাশ, এত বছর আগের খাতাপত্র কোথায় খুঁজতে হবে। পাবো কি না তোমায় শিওর বলতে পারছি না। প্লিজ একটু খুঁজে দেখুন। কারণ বিভাসদা আমায় বলেছে মোহরদির লেখা চিঠিটা মোহরদির ভাই ওই ঘরের এক কোণে গুঁজে রেখে দিয়েছিল। আর মোহরদি মারা যাবার পর ওই ঘরটাও সিজড হয়ে পড়ে রয়েছে। যে চিঠিটাই লেখা রয়েছে, বিভাস আমার সাথে এমন করবে আমি ভাবিনি। বিভাস জোর করে আমার শরীরে ওর পুরুষত্ব ফলাচ্ছিল। আমি চেঁচাতে পারছিলাম না। আমার মুখটাও রুমাল দিয়ে বেঁধে দিয়েছিল। আমি ওই অপমান আর সহ্য করতে পারলাম না। আমি মৃত্যুকেই বেছে নিলাম। দেখুন তো এটা মোহরদির হ্যান্ডরাইটিং কি না? না, এটা মোহরের হাতের লেখা নয়। আমায় আজ রাতটুকু সময় দাও,
আমি বাড়ি গিয়ে এখনই খুঁজে দেখব। কিছু তো আমি পাবই, কারণ মোহরের কোনো জিনিসই আমি নষ্ট করিনি। আপনি ইমিডিয়েট আমায় এভিডেন্সটা দিন। আমায় কোর্টে সাবমিট করতে হবে, কারণ এটা না হলে আসল চিঠিটাও পাওয়া যাবে না। আমার জানা দরকার আসল চিঠিটায় কী আছে। ঠিক আছে পলাশ, তুমি আমার বাড়ি চলো, আমি এখনই খুঁজে দেখব। পলাশ ঋতুকে ফোন করে। ঋতু, তুই একটু হৈমকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিস। দাদাবাবু আজ অফিস ট্যুরে গেছে, তুই আর ঠাম্মা খেয়ে নিস, আমায় ফিরতে দেরি হবে। পলাশ প্রিয়া কণাদের সাথে কণাদের বাড়িতে পৌঁছায়। কণাদের বাড়ি ওর অসুস্থ স্ত্রীর সাথে পরিচয় হয়, তবে তাকে সত্যি ঘটনা কিছু জানানো হয় না। নিছকই বন্ধু বলে পরিচয় পর্ব সারা হয়। বেশ কিছু পুরনো ডায়েরি খাতাপত্র ঘেঁটে কয়েকটা লেখা পাওয়া যায়। পলাশ প্রিয়া কেসের ভারপ্রাপ্ত পুলিশ অফিসারকে ফোন করে। অফিসার, আই হ্যাভ গট আ প্রুভ নাও। আপনি প্লিজ মহসিনার কেসের জন্য মহসিনার বাড়িতে একটা রুম সার্চ করার জন্য ওয়ারেন্ট বের করুন ইমিডিয়েটলি। আগামীকালের মধ্যেই কাজটা করুন। আমার ক্লায়েন্ট নির্দোষ প্রমাণ করার জন্য এই একটাই উপায়। এইটুকু হেল্প আমায় করুন। ঠিক আছে ম্যাডাম, আমি চেষ্টা করে দেখছি। আসলে বুঝতেই পারছেন, এতদিন আগের কেস, তাও আমি চেষ্টা করছি। পলাশপ্রিয়া মহসিনার হ্যান্ডরাইটিংয়ের কয়েকটা এভিডেন্স নিয়ে বাড়িতে ফিরে আসে। রাতে বিছানায় শুয়ে পলাশপ্রিয়া প্রহর গোনে ভোরের আলো দেখার। মনে একটাই আশা, আসল চিঠিটা খুঁজে বের করতে হবে। সকাল 11টা, অফিসার দেবেশ রায়ের ফোন। ম্যাডাম, সার্চ ওয়ারেন্টটা এইমাত্র পেলাম, আপনাকে এখন যেতে হবে আমাদের সাথে। আমি আধ ঘন্টার মধ্যে পৌঁছাচ্ছি। দুপুর 12টা বাজে প্রায়। অফিসার দেবেশ রায় আর দুজন কনস্টেবল আর পলাশপ্রিয়া পৌঁছায় মহসিনার বাড়ি। বাড়িতে ঢুকতে প্রথমে একটু বেগ পেতে হলেও সার্চ ওয়ারেন্ট দেখে মোহরের দাদা মোহরের সিজড হওয়া ঘরে ঢুকতে দেয়। ঘরে ঝুল ময়লা ভরে গেছে, আসবাবপত্র সব কিছু সেই একই রকমভাবে রাখা। বোঝাই যাচ্ছে বহুদিন এই ঘর এইভাবে বন্ধ পড়ে আছে। মাকড়সার জালে ভরে আছে আশপাশ। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে অবশেষে বিছানা তোষকের তলা থেকে বের হলো সেই চিঠি, প্রায় 15 বছর ধরে চাপা পড়ে। চিঠিতে লেখা, আমি মোহর সিনহা। কনাদ, আমি তোমায় খুব ভালোবাসি। তোমার জন্য মরতেও আমার কোনো ভয় নেই। যেদিন প্রথম তুমি আমার হাত ধরেছিলে সেদিনই ঠিক করে নিয়েছিলাম, আমায় স্পর্শ করার অধিকার শুধু তোমার, আর কারোর কোনো দিন হতে পারে না। তোমার ছোঁয়াগুলো খুব স্পষ্ট আমার শরীরে। আমি প্রত্যেক দিন অনুভব করতাম তোমায় ছুঁয়ে যাওয়া আমার শরীরের অংশগুলোতে। কিন্তু আজ সব ওলটপালট হয়ে গেল। আজ আমাদের রেজিস্ট্রি ম্যারেজের দিন। বাড়ি থেকে না জানিয়েই এত বড় ডিসিশনটা নিলাম। বাড়িতে যে একদম না জানিয়ে কাজটা করছি সেটা নয়, জানাতে চেয়েছিলাম তোমার আমার সম্পর্ক, কেউ শুনতে চায়নি। জানো কনাদ, আজ তুমি বিভাসকে পাঠিয়েছিলে আমায় নিয়ে যাওয়ার জন্য। আমি তোমার কেনা নতুন শাড়িটা পরেছিলাম, তোমার দেওয়া নতুন সোনার চুড়ি দুটোও পরেছিলাম, কিন্তু আমার আর তোমার কাছে যাওয়া হলো না। বিভাস আমায় যখন নিতে এলো, সামনে দাদা এসে দাঁড়িয়ে। দাদার কাছে কিছু লুকাতে পারলাম না, চাইও নি লুকাতে। ভেবেছিলাম ও হয়তো আজকের দিনে আমার পাশে এসে দাঁড়াবে। সত্যিই পাশে এসে দাঁড়িয়েছিল। বিভাসকে বাইরে দাঁড় করিয়ে রেখে আমায় নিয়ে ঘরে এলো। কনাদ, আমার সব শেষ হয়ে গেছে কনাদ। শেষে দাদা কি না দাদা আমায় রেপ করলো বাবার সামনে। মা একটু বাধা দিতে এসেছিল, পারেনি। আমার খুব কষ্ট হচ্ছিল কনাদ। দাদা যখন আমায় ওইভাবে ছুঁচ্ছিল, তোমার দেওয়া শাড়িটা মেঝেতে ছিঁড়ে পড়ে রয়েছে, আমার যন্ত্রণা হচ্ছে। দাদার বাবা ঠিক করলো আমায় এইভাবেই ঘরে আটকে রাখবে। আমার কান্নার আওয়াজ বের হচ্ছিল না। প্রায় 1 ঘন্টা ওইভাবে মেঝেতে পড়েছিলাম। জল তেষ্টা পাচ্ছিল, কেউ জল দেয়নি। আমায় চড় লাথি মেরে বোঝানো হলো বাড়ির অমতে গিয়ে প্রেম করে বিয়ে করতে গেলে এইসব মেয়ে নোংরা হয়ে যায়। তাই আমার এই অবস্থা করতে আমার নিজের দাদা এক মুহূর্ত দ্বিধাবোধ করেনি। আমি আর তোমার হতে পারলাম না কনাদ। বিভাস আর আমায় নিয়ে যেতে পারল না।
আমায় আজ মরতেই হবে। সব শেষ হয়ে গেছে আমার। জানি না এই চিঠি কেউ পাবে কি না। বিভাস দরজার বাইরে দাঁড়িয়ে সবই বুঝতে পেরেছে। ও সম্পূর্ণ নির্দোষ। ওকে দাদা খুব মেরেছে। আমার মৃত্যুর জন্য সম্পূর্ণরূপে আমার দাদা দায়ী। দাদা এইভাবে আমায়। তোমার মোহর। চিঠিটা পড়তে পড়তে পলাশপ্রিয়ার চোখে জল। পুলিশ মোহরের দাদাকে গ্রেপ্তার করে বিভাসকে নির্দোষ প্রমাণ করার জন্য সমস্ত কিছু আজ পলাশপ্রিয়ার হাতে। সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে বিভাসকে নির্দোষ সাব্যস্ত করা হয়। মোহরের যে চিঠিটা প্রথম পাওয়া গিয়েছিল সেটা মোহরের দাদা লিখেছিল। বিভাসকে ফাঁসানোর পিছনে মোহরের বাড়ির লোকেরাই ছিল। মোহরের দাদার যাবজ্জীবন কারাদণ্ড ঘোষিত হয়। এত বছর পর বিভাস আর কনাদ আজ মুখোমুখি। বিভাসের চোখে জল। কনাদ, আমায় ভুল বুঝিস না। আমি তোর মোহরকে তোর কাছে এনে দিতে পারিনি। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।